নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আজকের আলোচনা, আমাদের ঘুমটা ঠিক হচ্ছে তো? আমাদের ঘুমটা ঠিক হচ্ছে তো? কি করে বুঝবো ঠিক হচ্ছে? আমাদের সবাইয়ের মনে হয় যে আমাদের ঘুমটা আরেকটু বেশি হলে ভালো হয়, বা ঘুমটা ভেঙে গেলে আমাদের মনে হয় আরেকটু শুয়ে থাকি, এখনো 15 মিনিট শোয়া যায়। হ্যাঁ, এটাই কিন্তু জেনারেলি বেশিরভাগ মানুষের অভ্যেস। কিন্তু ঘুমের ব্যাপারটা আমার মনে হয় আরেকটু ডিটেলে যাওয়া দরকার। আসলে জানেন তো, ঘুম নিয়ে প্রচুর লেখালেখি আছে, প্রচুর গল্প আছে, প্রচুর সায়েন্টিফিক ডকুমেন্টেশন আছে। অর্থাৎ ঘুমটা একটা বিশাল বড় সাবজেক্ট। সেখান থেকে আমরা নির্যাসটুকু বার করে নিই এবং সহজ কথায় ঘুমটা কি যদি আপনাদের বোঝাতে পারি আজকের এই এপিসোডে। জেনারেলি দেখা যায় যে আমরা বলে থাকি 6 থেকে 8 ঘন্টা ঘুম হচ্ছে নর্মাল। আমরা এটা সবাই জানি এবং জেনে এসেছি যে 6 ঘন্টা থেকে 8 ঘন্টা ঘুমলে আমরা ঠিকঠাক থাকি। এবার আপনাকে বলি যে 24 ঘন্টায় 6 থেকে 8 ঘন্টা আমরা ঘুমোই। তার মানে আমার বয়স যদি 60 বছর হয়, তাহলে আমি 15 বছর ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, এই তথ্যটা একদম ঠিক। আমরা আমাদের লাইফের 1/4 ঘুমিয়ে কাটিয়েছি। কারোর বয়স যদি 40 হয়, তাহলে সে 10 বছর ঘুমিয়ে কাটিয়েছে। ঘুমটা এইভাবেই কিন্তু শুরু হয়। আসুন ঘুমটা নিয়ে 2-4টে কথা বলি, যাতে ঘুম সম্বন্ধে আপনাদের ওভারঅল একটা আইডিয়া হয়। ঘুমটা জেনারেলি দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে NREM স্লিপ, আর একটা হচ্ছে REM স্লিপ। NREM মানে হচ্ছে নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, আর একটা হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। যদি আমরা 8 ঘন্টা ঘুমোই, এই 8 ঘন্টা 1.5 থেকে 2 ঘন্টা অন্তর অন্তর একটা করে এপিসোড হয়। তার মধ্যে একটা এপিসোডে NREM স্লিপ থাকে, REM স্লিপ থাকে, আবার সেকেন্ডটাতে NREM REM, আবার থার্ডটাতে NREM REM, আবার ফোর্থটাতে NREM REM। জেনারেলি এইভাবেই ঘুমটা হয়, 6 থেকে 8 ঘন্টা। এবার NREMটা কি আর REMটা কি? REM হচ্ছে ডিপ স্লিপ, যখন আমাদের ঘুমটা গাঢ় হয়। এবং এই 2 ঘন্টার মধ্যে REM স্লিপ হচ্ছে 20%। মানে 120 মিনিটে REM স্লিপ মানে ডিপ স্লিপ হয় 25 থেকে 30 মিনিট। বাকি 1.5 ঘন্টা হচ্ছে NREM স্লিপ। তার মানে প্রথম 1.5 ঘন্টা হচ্ছে NREM স্লিপ, শেষের আধ ঘন্টা হচ্ছে ডিপ স্লিপ, REM স্লিপ। আবার NREM স্লিপ, আবার ডিপ স্লিপ, আবার NREM স্লিপ, আবার ডিপ স্লিপ। এইভাবে 3 থেকে 4টে ডিভিশনে আমাদের ঘুমটাকে ভাগ করে নেওয়া হয় হোল নাইটে। এবার NREM স্লিপটাতে কি হয়? NREM স্লিপটা হচ্ছে ঘুমটা তখন গাঢ় হয় না। দেখবেন সেই সময় যদি কেউ আপনাকে ঠেলে ডাকে, আপনি চমকে উঠবেন, কারণ তখন আপনি কিন্তু জেগে আছেন। হ্যাঁ, আর REM স্লিপে আপনাকে অনেকক্ষণ ধরে ডাকতে হবে, তাহলেই আপনার ঘুমটা ভাঙবে। তো এই NREM স্লিপ, REM স্লিপ হচ্ছে এইটুকু ব্যাপার। ঘুমটার মধ্যে টোটাল এই দুভাগে ভাগ করা হয়েছে। এবার ঘুমের সঙ্গে আমাদের একটা হরমোন জড়িয়ে আছে। সেই হরমোনটার নাম হচ্ছে মেলাটোনিন, ব্রেনে আছে। এবং দেখা গেছে যে যখন অন্ধকার হয়, তখন ওই মেলাটোনিন সিক্রিশনটা হয়, এবং মেলাটোনিন সিক্রিশনটা যখন হয়, তখন কিন্তু ঘুমটা আসে। তার মানে যখন বেশি আলো থাকে, তখন মেলাটোনিন সিক্রিশনটা কম হয়। মেলাটোনিন সিক্রিশন কম হওয়ার জন্য ঘুমটা কম হয়। অতএব
আমরা সবসময় যখন স্লিপ হাইজিন নিয়ে কথা বলি, যেটা আমি পরে আসছি, আমরা বলি ঘরটা যেন একটু আলো আঁধারি থাকে বা অন্ধকার থাকে, তাহলে ঘুমটা আসতে সুবিধা হয়। এবার আসুন, ঘুমের ডিস্টারবেন্স ইদানিং বেড়েছে, আপনারাও জানেন আমিও জানি। কেন বেড়েছে? বেড়েছে অ্যাংজাইটির জন্যে, বেড়েছে ডিপ্রেশনের জন্যে, বেড়েছে প্যানিকের জন্যে, বেড়েছে পিটিএসডি মানে পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডারের জন্যে। এরকম বহু কারণে কিন্তু এখন ঘুমের প্রবলেম 60-70% কেসে হচ্ছে। এবং তার মধ্যে ধরুন আমরা যে কেসগুলো পাচ্ছি এখন ক্লিনিকে, অনেকেই কিন্তু ঘুমের প্রবলেম নিয়ে আসছে। তাই আজকে এই প্রোগ্রামটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবার মেনলি ঘুমের প্রবলেমটা হয় দুটো কারণে, একটা হচ্ছে অ্যাংজাইটি, একটা হচ্ছে ডিপ্রেশন। অ্যাংজাইটিতে কীরকম ঘুমটা হয়? ঘুমটা আসতে দেরি হয়, মানে বিছানায় শুয়ে থেকে পা নাড়াচ্ছেন, ছাদের দিকে তাকিয়ে আছেন, অনেক উদ্ভট চিন্তা হচ্ছে, এই করতে করতে ঘুমটা আসতে দেরি হয়। আর ডিপ্রেশনে কেমন ঘুমটা হয়? ঘুমটা আসে ঠিক সময়, কিন্তু ভোর রাত্রিরে ভেঙে যায় এবং তারপর আর ঘুম হয় না। আমি বোঝাতে পারছি? তার মানে ঘুমের দুটি রকম আছে, একটা অ্যাংজাইটিতে একরকম হয়, ডিপ্রেশনে একরকম হয়। অ্যাংজাইটির ঘুমটা আসতে দেরি হয়, ডিপ্রেশনের ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যায়। এটা হচ্ছে মেন ক্রাইটেরিয়া। আমরা যেটাতে এখন ভুগছি সেটা মেনলি অ্যাংজাইটির ঘুমের প্রবলেমে ভুগছি, তার মানে ঘুমটা আসতে দেরি হচ্ছে। এবার কথা হলো যে ঘুমটা আসতে তো দেরি হচ্ছে, এটা তো আমরা সবাই বুঝছি, তাহলে উপায়টা কি? প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে ঘুমের ওষুধ খাওয়া বন্ধ করুন। অনেকে আছেন যারা নিজেরা দোকান থেকে গিয়ে নিজের মনের মতো করে ঘুমের ওষুধ নিয়ে আসেন এবং রাত্রিরে একটা করে খান। প্লিজ, ঘুমের ওষুধটা বিনা প্রেসক্রিপশনে খাওয়া ঠিক না, উচিত না। এটা কিন্তু পরে আপনাদের অনেক অসুবিধা হবে। অতএব প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে ঘুমের ওষুধ খাওয়াটা বন্ধ করুন বিনা প্রেসক্রিপশনে। দ্বিতীয় জিনিস হচ্ছে, আমরা স্লিপ হাইজিন বলে থাকি, সেখানে অনেকগুলো পয়েন্ট আছে। দেখুন, সব করা কিন্তু সম্ভব না, বলতে খুব সহজ লাগে। যেমন স্লিপ হাইজিনে বলা আছে আমাদের বইয়ে যে শুতে যাওয়ার আগে ঠান্ডা গরম জলে ভালো করে চান করে শুতে যাবেন। আমাদের দেশে সম্ভব হয় না, কিন্তু সেডেটিভটা তো বন্ধ করতেই পারি। দ্বিতীয় হচ্ছে, শুতে যাওয়ার আগে হাত পাটা তো ধুতে পারি, হাত পা ধুয়ে মুখ চোখে একটু জল দিয়ে, ঘাড়ে জল দিয়ে, এইটুকু তো আমরা করতে পারি। তৃতীয় হচ্ছে ঘুমের টাইমিং। আজকাল দিনে 15 বছর থেকে 30 বছরের ছেলে মেয়েদের কিন্তু ঘুমের কোনো টাইমিং নেই। ওরা রাত 3:30, 4টে অবধি মোবাইল, আর দুপুর 2টো অবধি ঘুম। এইটা করলে কিন্তু পুরো ঘুমের ক্লকটা ঘুরে যাবে, বায়োলজিক্যাল ক্লকটা ঘুরে যাবে, পরে প্রবলেম হবে। যে কারণে আমরা যেটা বলি যে একটা ঘুমের টাইমিং ফিক্স করুন। এটা এমন কিছু কঠিন নয়, আপনাকে 9টায় ঘুমোতে হবে তা কিন্তু বলছি না। আপনি 11টায় ঘুমুন, 12টায় ঘুমুন, কিন্তু রোজ 12টায় ঘুমুন। আজকে 10টায় শুয়ে পড়লেন, কালকে 2টোয় শুতে গেলেন, প্রবলেমটা কিন্তু আপনার হবে। ঘুমের একটা সময় ফিক্স করে নিন, যেই সময়টাতে আপনি ঘুমোতে যাবেন। তাহলে প্রথমে কি হলো? নো সেডেটিভ। দ্বিতীয় কি হলো? চোখে মুখে একটু জল দিয়ে হাত পাটা এত দূর অবধি যদি ধুয়ে নেন, অনেক ফ্রেশ লাগবে। অনেকে বলে নিজস্ব যদি কোনো সেন্ট থাকে দিতে পারেন গায়ে, দেওয়ার দরকার নেই। এই দুটো জিনিস করুন। তার সঙ্গে যেটা করবেন সেটা হচ্ছে ঘুমের টাইমটা ফিক্স করুন। একই সময়ে চেষ্টা করুন ঘুমোতে যেতে। ফোর্থ যেটা হচ্ছে, পারলে আপনার বেডরুমের আলোটাকে একটু কমান, যাতে মেলাটোনিন সিক্রিশনটা বাড়ে। এটা অনেক সাইন্টিফিক, এই নিয়ে অনেক লিটারেচার আছে, অনেক কাজ আছে। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে বলছি, কিছু না, যে জিনিসগুলো বলছি এগুলো কিন্তু করা সম্ভব, এবং এইগুলো যদি আপনারা করেন দেখবেন ঘুমটা ভালো হবে। বলা হয় হালকা মিউজিক শোনা। তার ফলে কি করছে, অনেকে যেটা করছে সেটা হচ্ছে কানে ইয়ারফোন দিয়ে মোবাইলটাকে চালিয়ে রাখছে। এটা কিন্তু ঠিক না। শুতে যাওয়ার আগে মোবাইলটাকে অফ করে চার্জিংয়ে দিয়ে যান।
বিছানাতে মোবাইল নিয়ে যাবেন না। হ্যাঁ, ঠিক শুনেছেন, বিছানাতে মোবাইল ল্যাপটপ বন্ধ, বিছানায় শুয়ে টিভি দেখা বন্ধ ঘুমোতে গিয়ে, বিছানায় শুয়ে মোবাইলে কথা বলা বন্ধ। এইগুলো কিন্তু আপনাদের বন্ধ করতে হবে। আজ না করুন, কালকে কিন্তু করতেই হবে। তা নাহলে এটাও একটা নেশার মতো দাঁড়িয়ে যাবে যে মোবাইল ছাড়া আপনার ঘুম হবে না। বিশ্বাস করুন, আমরা যদি 10টা পেশেন্ট দেখি মোবাইল অ্যাডিকশনের, তার মধ্যে 8টা পেশেন্ট বলে যে মোবাইলটা হাতে না থাকলে ঘুম আসে না। আপনারা নিশ্চয়ই চাইবেন না যে আপনাদেরও এই রোগটা হোক। অতএব বিছানাতে মোবাইল নিয়ে যাবেন না। তাহলে আসুন যদি সামারাইজ করি, প্রথমটা হচ্ছে ঘুমের ওষুধ খাবেন না, দ্বিতীয় হচ্ছে ঘুমের টাইমিংটা ঠিক করুন, তৃতীয় হচ্ছে রেগুলার এক্সারসাইজ যদি করতে পারেন খুব ভালো হয়, ফোর্থ হচ্ছে জল দিয়ে চোখে মুখে জল দিন, হাতটা পাগুলো একটু ধুয়ে নিন। দেখবেন এইগুলো করলে আপনার ঘুমটা এমনিই ভালো হবে। এবং চেষ্টা করবেন টাইমটা মেনটেন করতে, কারণ আপনি কিন্তু এখন জানেন অ্যাংজাইটির ঘুম আসতে দেরি হয় যারা অ্যাংজাইটিতে ভুগছে, এবং মোস্ট অফ আস ইজ সাফারিং ফ্রম মাইল্ড টু মডারেট ভ্যারিয়েশন অফ অ্যাংজাইটি। অর্থাৎ যখন আমরা জানি যে আমাদের অ্যাংজাইটি আছে, যখন আমি জানি যে আমাদের ঘুমের অসুবিধা হবে, অর্থাৎ এই কটা জিনিস যদি আমরা মেনে চলি, আমার মনে হয় ঘুমের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকে এইটুকুই থাক। নমস্কার।